তো আজকের দিনে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় কিন্তু আমরা আজকে আলোচনা করব। তার কারণ হচ্ছে যে আজকে আমরা যে শাক সবজি বা ফল আমরা খাচ্ছি প্রত্যেকটাতে রাসায়নিক সার, রাসায়নিক বীজ এগুলো কিন্তু ব্যবহার করা হচ্ছে, কীটনাশক ব্যবহার করা হচ্ছে। তো এটা কিন্তু আমরা প্রত্যেকে জানি, তো আমরা যে শাক সবজি বা ফল যে আমরা খাচ্ছি, সবজি হিসাবে নিচ্ছি, কাঁচা ফল কাঁচা সবজি হিসেবে খাচ্ছি আমরা, তো ওর মধ্যে যে রাসায়নিক সার বা কীটনাশক যে ব্যবহার করা হয়েছে তা তো আমাদের শরীরের মধ্যে তো যাচ্ছে, তাই না? আমাদের শরীরের মধ্যে তো যাচ্ছে। তো এখানে দুটো টপিক আমরা আলোচনা করব, সেটা হচ্ছে যে সেই শাক সবজি ফল থেকে আমরা কিভাবে রাসায়নিক মুক্ত হতে পারবো বা সেখান থেকে বীজ আমরা বের করতে পারবো, এটা একটা নাম্বার ওয়ান পয়েন্ট। এবং আমরা যে এতদিন শাক সবজি ফল যে আমরা খেয়েছি, বীজ জাতীয় যে জিনিসগুলো আমরা খেয়েছি, এই শরীর থেকে আমরা কি করে বের করবো? দেখুন, এটা হয়তো প্রত্যেকের জানা আছে যে যখন আমাদের শরীরের মধ্যে বীজ যখন চলে যায় এই ফল ফুল শাক সবজির মাধ্যমে যখন যাচ্ছে, তো আমাদের শরীর থেকে কিন্তু সহজে এই বীজ কিন্তু বেরায় না, এবং কিডনির দ্বারাও কিন্তু এই বীজ কিন্তু একদম বেরায় না, এটা মাথায় মধ্যে রাখবেন। তো এটা আমাদের শরীর থেকে তাহলে কি করে বের করব? এটা কি জানা আছে আপনাদের? অবশ্যই জানা নেই। তো দেখুন, মন দিয়ে বিষয়গুলো কিন্তু বুঝবেন যে আমাদের শরীরে আমরা যে খাবারগুলো খাচ্ছি হজম হয়ে যাচ্ছে, সবই হয়ে যাচ্ছে, কিন্তু ওর বীজ তো বাদবাকি মল রূপে তো সবই বেরাচ্ছে, ইউরিন রূপে সবই বেরাচ্ছে, কিন্তু এই বীজ কিন্তু আমাদের শরীর থেকে বেরাচ্ছে না। এবং অপরপক্ষে যদি আমরা দেখি যে এই ফল শাক সবজি যখন আমরা কাঁচা খাচ্ছি বা রান্না করে খাচ্ছি, তাহলে কোন প্রসেসে বা কিভাবে কোন মাধ্যমে আমরা এই শাক সবজি বা ফল থেকে আমরা কিন্তু বীজ বের করতে পারবো। তো দেখুন, প্রথমে আমি আলোচনা করছি যে ফল শাক সবজি থেকে কি করে বীজটা বের করতে পারবেন রান্না করার আগে এবং খাওয়ার আগে। এবং দ্বিতীয় নম্বর টপিক আমরা আলোচনা করব যে আমরা যে এতদিন খেয়েছি কাঁচা ফল কাঁচা সবজি, তারপর হচ্ছে আপনার রান্না করে খেয়েছি, তাহলে বীজ তো খেয়েছি, তাহলে শরীর থেকে কিভাবে বীজ বের করব, দুটোই আমরা কিন্তু আজকে আলোচনা করব। তো প্রথম নম্বর বিষয় হচ্ছে, ধরুন আপনি বাজার থেকে ফল শাকসবজি কিনে নিয়ে এসেছেন, ডাইরেক্ট কাঁচা খেতে শুরু করে দেবেন না বা ডাইরেক্ট কেটে রান্না করতে শুরু করে দেবেন না, তার আগে কয়েকটা পদ্ধতি করবেন। একটাই পদ্ধতি বলছি, বেশ কয়েকটা পদ্ধতি আছে, কিন্তু একটাই পদ্ধতি আপনাদেরকে বলছি যেটা সবচেয়ে বেশি সহজ। দেখুন, ধরুন যে 1 লিটার জল নিয়েছেন, তাহলে 1 লিটার জলের মধ্যে মিনিমাম 10 গ্রামের মতো বা 1 চামচ বা 2 চামচের মতো, এখন যদি চামচটা আপনার বড় হয় তাহলে একটাতে মানে 1 চামচে চলবে, যদি ছোট হয় তাহলে 2 চামচ 1 লিটার জলে নিয়ে জলের সাথে ভালো করে মিক্স করে দিবেন, দিয়ে সে সবজিটাকে দিয়ে দিবেন, দিয়ে 10-15 মিনিট পর আরামসে ওই লবণ জল যেটা মিক্স করা ছিল, কোন লবণ দিবেন? লবণ হবে পিঙ্ক সল্ট, মানে সেন্ধা নমক বা পিঙ্ক সল্ট বলে দিয়ে দিবেন। তো কি করলেন, সেই 1 লিটার জলের মধ্যে 10 গ্রামের মতো আপনি কিন্তু লবণ দিয়েছেন, দিয়ে ভালো করে লবণটা জলের সাথে মিক্স করে নিয়ে সে সবজিটা দিয়ে দিবেন। এখন 1 লিটারের মধ্যে যেটা ভালোভাবে ডুবে যাবে, এরকম, তা বলে একদম 1 বালতি ভরে দিয়ে দেন আমার সবজিটা, তাহলে ডুববেই না। তাহলে মোটামুটি 10-15 মিনিট রাখার পরে তারপরে আপনি উঠিয়ে দিবেন, দেখবেন সেই জলের কালারটা কিন্তু অনেকটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। আপনারা ট্রাই করবেন বাড়িতে প্রত্যেকে, দেখুন বুঝতে পারবেন। তুলে নিয়ে তারপরে ফ্রেশ ওয়াটার মানে পরিষ্কার জলে কিন্তু আপনারা ধুয়ে নিয়ে তারপর রান্নার কাজে লাগান বা আপনি খেতে শুরু করুন। তো এই পদ্ধতিটা
আপনারা কিন্তু অ্যাপ্লাই করবেন। সেটা ফলেও হতে পারে, আর সবজিতেও হতে পারে, শাক সবজি এবং ফল, এই তিনটার ক্ষেত্রেই কিন্তু আপনারা সেম প্রসেস, সেম নিয়ম এটা কিন্তু ফলো করবেন। কারণ দেখুন, আজ রাসায়নিক সার ব্যবহার না করলে বা কীটনাশক ব্যবহার না করলে কোন ফসল কিন্তু ভালো হয় না আজকে ডেটে। কীটনাশক ব্যবহার হচ্ছে কেন? এত পোকা যে সে ফলটাকে ও কেটে দিয়ে ছিদ্র করে দিচ্ছে, নষ্ট করে দিচ্ছে, সেই জন্য কিন্তু কীটনাশক প্রচুর পরিমাণে কিন্তু ব্যবহার করা হচ্ছে। এখানে কৃষকরা বা কি করবে? বুঝার ব্যাপার হচ্ছে, কীটনাশক ব্যবহার না করলে তার ফসল ভালো হবে না, এটা একটা। এবং রাসায়নিক সার ব্যবহার না করলে তার গাছের গ্রোথ হচ্ছে না, গাছ টিম করছে, ভালো হচ্ছে না। তো এই জন্য কিন্তু কৃষকরা ব্যবহার করছে। কারণ রাসায়নিক সার ব্যবহার করে করে জমিগুলোকে পুরোপুরি ভাবে কি করা হয়েছে? খারাপ করে দেওয়া হয়েছে। ওই জন্য রাসায়নিক সার দিনের পর দিন আরো বেশি করে ব্যবহার করা হচ্ছে। যদিও বা এর বিকল্প নিয়ে আসা উচিত। তো এই পদ্ধতির মাধ্যমে কিন্তু রাসায়নিক মানে এই বীজ কিন্তু আপনারা ফল, শাক সবজি থেকে বের করতে পারবেন। এটা দ্বিতীয়, এতদিন এই পদ্ধতিতে জানতেন না, এই পদ্ধতিতে কখনো অ্যাপ্লাই করেননি, এখন তো হয়তো করবেন। কিন্তু আগে যে আমরা সকলেই যে বীজ পান করে নিয়েছি অলরেডি, এই শরীর থেকে কিভাবে বের করব? এই শরীর থেকে বের করার খুব সহজ একটা উপায়, সেটা হচ্ছে লাউয়ের জুস। কিভাবে খাবেন? আপনি বাজার থেকে লাউ নিয়ে এসেছেন, বুঝা গেল? এবার আপনাদের প্রশ্ন, স্যার লাউয়ে তো স্প্রে করা হয় কিন্তু পরিমাণটা খুব কম থাকে, তবুও সেম লবণ জলের প্রসেসটা করবেন অবশ্যই। তারপরে ওটাকে আপনি কিন্তু ছোট ছোট পিস করবেন, মানে তার মধ্যে যে ছিলকাটা যে ছিলে ফেলবেন সেটা কিন্তু করবেন না। একদম লাউকে সকাল সকাল আপনি ছোট ছোট পিস করবেন, অল্প নেবেন যেন 1 গ্লাস রসটা হয়ে যায়। মিক্সার গ্রাইন্ডে দিবেন, ঘর একদম সুন্দরভাবে। তারপরে আপনি সুতির কাপড় বা নেট দিয়ে আপনি কিন্তু ছেঁকে নিন 1 গ্লাস লাউয়ের রস। আপনি আপনারা প্রত্যেক দিন কিন্তু পান করুন সকালে খালি পেটে। একদম টানা 3 মাস পান করা যায়, কোনো সমস্যা কোনো ব্যাপার নেই। আপনার শরীর থেকে যত আপনার রাসায়নিক সার বা কীটনাশক যে বীজগুলো গিয়েছিল সেটা কিন্তু ধীরে ধীরে শরীরের মধ্যে কিন্তু ও বের করে দিবে। তো অবশ্যই এই পদ্ধতিটা কিন্তু আপনারা ব্যবহার করুন। দেখুন, এই বিষয়টা কতটা ইম্পর্টেন্ট ছিল আপনারা নিশ্চয়ই কিন্তু বুঝতে পারছেন। যে এই বিষয়টাকে আমি এই জন্য তুলে ধরছি, কারণ প্রত্যেকে এমন কোন ব্যক্তি নেই যে রাসায়নিক সার বা কীটনাশকের প্রভাবে নেই, সবাই আছে। কিন্তু আমরা তো শাকসবজি তো খাচ্ছি, তাই না? তো এই হচ্ছে বিষয়, ফল তো খাচ্ছি। তো এটা হচ্ছে ব্যাপার। এখন যদি আপনি চলে যান হচ্ছে সিকিমে কিন্তু কীটনাশক বা রাসায়নিক সার কিন্তু কিছুই ব্যবহার করা হয়, অর্গানিক ফার্মিং। ওরা একদম, যারা সিকিমে রয়েছে তারা কিন্তু একদম অরিজিনাল খাবার খাচ্ছে, রাসায়নিক মুক্ত খাবার তারা খাচ্ছে, ফল, শাক, সবজি। দারুণ বিষয়। তো যাই হোক, তো আপনাদের সামনে এই ইনফরমেশনটা দেওয়া আমার খুব জরুরি ছিল এবং সকলের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। প্রত্যেকে কিন্তু এটা ব্যবহার করুন। কিন্তু আরেকটা জিনিস মাথায় রাখবেন, এই সাদা লবণ ব্যবহার করবেন না। আয়োডিন যুক্ত লবণ কিন্তু একদম এই ফল শাকসবজির মধ্যে দিয়ে যে আপনি ছাড়বেন তাহলে কিন্তু হবে না, আপনাকে পিঙ্ক সল্টই দিতে হবে। এটা কিন্তু মাথায় রাখবেন, এটা কিন্তু নোট করবেন। একটু হয়তো পিঙ্ক সল্টের একটু দাম বেশি পড়ে আয়োডিন লবণ থেকে, কিন্তু পিঙ্ক সল্টটা হচ্ছে ভালো। আপনাকে যদি ঘুরিয়ে ফিরিয়ে যদি আমি ব্যাপারটাকে বলি, ধরে নিন আপনি আয়োডিন লবণ খাচ্ছেন এবং একজন পিঙ্ক সল্ট খাচ্ছেন। পিঙ্ক সল্টের হয়তো দাম বেশি, আয়োডিন লবণ।
আয়োডিন লবণ খেতে খেতে আপনি অসুস্থ হয়ে গেলেন, আপনি ডাক্তারের কাছে গেলেন, আপনি ওষুধ কিনলেন, রিপোর্ট করলেন, পিঙ্ক সল্ট উনি খাচ্ছেন, ওনার কিন্তু সুস্থই আছে। তো আপনার থেকে 10 টাকা বা আপনার থেকে 50 টাকা দাম বেশি পড়েছে, ধরে নিন স্বাভাবিক, কিন্তু আপনার ওষুধ, আপনার রিপোর্ট, আপনার ডক্টর দেখানো ফিজ নিয়ে সবকিছু দেখুন কত টাকা পড়ে যাচ্ছে, আর উনি কিন্তু অসুস্থ। তো এই মাইন্ড থেকে ক্যালকুলেশন করুন, যখন খাবার খেতেই হবে তো ভালো কিছু খান না। তো এগুলো মাথায় রাখুন। তো ভালো থাকুন, সুস্থ থাকেন এবং সকলকে ভালো রাখুন, আর নিজেও ভালো থাকবেন।